নমস্কার, স্বাগতম সবাইকে আমাদের পডকাস্ট জমিয়ে আড্ডাতে। আমি সূর্য, আর আজ আমাদের সঙ্গে আড্ডা মারতে এসেছেন মিস্টার বিশ্বনাথ চক্রবর্তী। মিস্টার চক্রবর্তী ব্যাকগ্রাউন্ডটা আমি একটু সংক্ষেপে বলে দিই। উনি হচ্ছেন সেবির স্মার্ট ট্রেনার এবং উনি বিভিন্ন জায়গায় স্কুলে, কলেজে, সোসাইটিতে, কখনো গ্রামের গঞ্জে, কখনো শহরে বা শহরতলিতে, এখানে এসব জায়গায় ঘুরে ঘুরে সিডিএসএল, বিএসসি বা এনআইএসএম এর বিভিন্ন যত প্রোগ্রাম আছে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের ওপর, উনি সেগুলো করিয়ে থাকেন। এই কাজটি উনি প্রায় 15-16 বছর ধরে করছেন এবং ওনাকে পেয়ে আজকে আমি সত্যি খুব আনন্দিত, কারণ ওনাকে সহজে আমরা ধরতে পারি না। কারণ উনি মাঝে মাঝে শুনি মেঘালয় চলে যান, কখন আসামে চলে যান। মিস্টার চক্রবর্তী, থ্যাংক ইউ ফর কামিং। ওভার টু ইউ, স্যার। প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন সূর্যদা, কারণ এই সন্ধ্যা এবং এই আমাদের আড্ডার চ্যানেল, এটা আজকে আমাকে সত্যিই খুব আপ্লুত করেছে। তার কারণ আমরা তো বিভিন্ন খোলা ঘরে বলি, আজকে হয়তো বন্ধ ঘরে কথা বলতে বসছি। তাই এই বন্ধ ঘরে কথাবার্তা যারা শুনছেন প্রত্যেক শ্রোতা বন্ধুদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তো আজকে যেগুলো নিয়ে সূর্যদা হয়তো কথা বলবেন, কারণ যেহেতু এটা আড্ডা এবং এটা প্রি প্ল্যান্ড একদমই নয়, তাই আড্ডা মারার ছলে আজকে আমরা হয়তো ভারতের অর্থনীতির কিছু কিছু অংশ কিভাবে বিনিয়োগ করলে হয়তো ভালো হয়, তো এগুলো নিয়ে হয়তো আলোচনা করবেন। বাট পুরোটাই সূর্যদার উপর, দেখা যাক সূর্যদা কী করে। তো আজকে আপনাকে যখন পেয়েছি, প্রথম যেটা আমি জানতে চাইছি যে আমরা সবসময় বলি যে শেয়ার বাজারে লক্ষ্মী লাভ এবং লোভে লয়। একদম। তো আমাদের আজকে অনুষ্ঠানের নামকরণটা এটাই থাকুক। একদম একদম। তো এটা দিয়ে শুরু করা যাক তাহলে। এটার ব্যাপারে কিছু বলুন। আচ্ছা, প্রথমেই যখনই আমরা এই ব্যাপার নিয়ে বা এই টার্মটা নিয়ে আলোচনা করি, শেয়ার বাজার, তো আমার মনে আছে আমি যখন একদম প্রথমে এই বাজারে আসি, সেটা হচ্ছে 2002 সাল। তো তখন চাকরি করতে করতে মনে হয়েছিল যে ইনভেস্টমেন্ট করার দরকার আছে, ইনভেস্টমেন্ট করলে ভালো হয়। তো সেই ভেবে ভারতের একটি বিখ্যাত বড় একটা কোম্পানিতে আমি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলি। এবং যেদিনকার আমার বাড়ির লোক জানতে পারে যে 2002 সালে যে আমি শেয়ারে টাকা ইনভেস্ট করেছি, খুব প্রত্যাশিতভাবে বা অপ্রত্যাশিতভাবে আমি বুঝতে পারি যে এটা আমার বাড়ির লোক একেবারেই ভালো চোখে দেখলো না এবং তারা বললে আমি জুয়া খেলতে গেলাম। আচ্ছা বিশ্বনাথ দা, এই যে প্রথম আপনি শেয়ারটা কিনলেন, ওটা কি বেসিসে কিনেছিলেন? মানে হঠাৎ মনে হলো বা কেউ বলেছিল? কিভাবে আপনি তখন কিনেছিলেন? আচ্ছা, এটার পিছনে খুব একটা ইন্টারেস্টিং একটা স্টোরি আছে। আচ্ছা। কারণ আমি তখন চাকরি করতাম একটা এফএমসিজি কোম্পানিতে। ওকে। তো আমার পাশে, বাড়ির পাশেই একজন ভদ্রলোক ছিলেন যিনি খুবই এডুকেটেড এবং খুব ওয়েল ভার্সড বেসিক্যালি। তা উনি আমাকে বলেছিল যে যদি আমাদের এই পয়সা বাড়াতে চাই, তাহলে পরে এটা কিন্তু একটা এভিনিউ যেখানে আমরা পয়সা রাখলে পয়সা বাড়বে। মানে শেয়ারে? হ্যাঁ। তার আগে আপনি শেয়ারে কিছু জানতেন না? তখন উনি আমাকে বললো যে তুমি এক কাজ করো, তুমি এগুলো কেনো। তো যথারীতি কিনলাম। কেনার পর দেখলাম কিছুদিন পরে আমার 5,000 টাকার ইনভেস্টমেন্টস 2,500 টাকায় চলে আসলো। ও, কমে গেল? হ্যাঁ, কমে গেল। এবার যখনই কমে গেল তখন আমার খুব খারাপ লাগলো যে আমার কষ্টার্জিত পয়সা, তো এই কষ্টার্জিত পয়সা আমি নিজে হাতে ধরে এখানে দিয়ে দিলাম, যেখান থেকে ফেরত আসবে কি আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। তো যখন আমি ওনার সঙ্গে আবার এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি, যেহেতু উনি আমার পিতৃস্থানীয়, তখন আমি জিজ্ঞেস করলাম যে এবার কি করণীয়। তখন উনি আমাকে বললো তুমি এক কাজ করো, তুমি বই পড়ো। তো তখন থেকে আমি ধীরে ধীরে বই পড়া শুরু করলাম। তার মানে ওই 2002-2003 সালেও দ্য সোকল্ড, আমরা যাকে বলি টিপস এখনকার দিনে, টেলিগ্রামে আসে, হোয়াটসঅ্যাপে আসে, একদম সেই কনসেপ্টটা তখনও ছিল না? জাস্ট উনি পিতৃস্থানীয় সম্মানীয় বলে হয়তো, যেমন হতো বাবার বন্ধু, কাকুর বন্ধু, আমাদের মধ্যবিত্ত। একদমই। এবার বক্তব্য হচ্ছে যেটার আমি কিছুই জানি না এবং যেখানে আমি দেখেছি উনি বিনিয়োগটা এত বছর ধরে করছেন এবং আমার পিতৃস্থানীয় লোক, ডেফিনেটলি আমিও তখন ভরসা, এক্স্যাক্টলি, একদম পারফেক্ট ওয়ার্ড, ভরসা।
তো ভরসা করে তারপরে যখন দেখলাম যে না হবে না, তখন ধীরে ধীরে পড়ার দিকে ঝুঁকলাম। আচ্ছা। পড়ার দিকে ঝুঁকে দেখলাম যে তখনও তো আজকে যেমন এত অ্যাডভান্স টেকনোলজিস আছে, তখন তো ছিল না। তো খুব কষ্ট করে অঙ্কগুলো করা শুরু করলাম যে কেন এটা হয়, কেন দাম বাড়ে, কেন দাম পড়ে। 50% অলরেডি আপনার টাকা কখন পড়ে একদম চলে গেছে। এই করতে করতে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে আমার ইকোনমিক্সটা ছিল, আমি তখন একটুখানি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা বুঝতে চেষ্টা করলাম যে ব্যাপারটা কি। আচ্ছা। তার মানে আজকে যদি খুব সোজা ভাষায় বলি, যে আজকে যদি আমি কোনো প্রোডাক্টকে, যে কোনো প্রোডাক্ট, এটা যে শেয়ারই হতে হবে এর কোনো মানে নেই, ঠিক, আমি যদি কোনো প্রোডাক্টকে কিনি, তাহলে সেই প্রোডাক্টটা কেউ না কেউ তো বিক্রি করছে, তবে না হয় আমি কিনছি। একদম। তার মানে যদি যার কাছ থেকে আমি কিনছি সে যদি আমার থেকে বেশি বৃত্তশালী, বলশালী হয়, তাহলে ও কি করবে? ও তো সাপ্লাইটাকে বাড়িয়ে দেবে, আর যখনই সাপ্লাই বাড়বে সঙ্গে সঙ্গে দাম কমে যাবে। কারেক্ট। এবং যেহেতু আমার কাছে তখন এই পর্যাপ্ত জ্ঞানটা ছিল না, তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এবং তারপর থেকে যখনই আমরা অ্যাপ্লাইড ইকোনমিক্স নিয়ে একটা কথা বলি, যে আমরা কিন্তু প্রত্যেক সময় ইকোনমিক্সে আমরা কিন্তু অর্থনীতিকে নিয়েই কিন্তু আমরা চলি, কিন্তু ওটা রিয়েল লাইফে কি করে কার্যকরী করানো যায় সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। ঠিক। তো তারপরে ধীরে ধীরে বুঝতে পারি যে বাজারে কারা কারা কাজ করে। যেমন জানতে পারি যে বিদেশি বিনিয়োগকারীরা আছে, ভারতের তখনও বিদেশি বিনিয়োগকারীরা ছিলেন। হ্যাঁ, কম ছিল সংখ্যায়, কিন্তু ছিল। এবং তখন তো আজকের মতো এত চর্চা হয়নি ভারতবর্ষে। তখন আমাদের সঞ্চয় বলতে একমাত্র ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিস, এর বাইরে কিন্তু আপামর ভারতীয় তখনও ভাবতে পারেনি। ধীরে 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 আজকের পটভূমি 2002 আর 2025, এই 23 বছরে কিন্তু আমরা অনেক 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 চেঞ্জ হয়েছি আমরা প্রযুক্তিগতভাবে, চেঞ্জ হয়েছি আমরা মানসিকতায়, চেঞ্জ হয়েছি আমাদের কি করলে ভালো হবে, কতগুলো জায়গায় কিভাবে পয়সা রাখলে পয়সাটা বাড়বে, মানে এক কথায় লক্ষ্মী লাভ হবে, সেই লক্ষ্মী লাভের রাস্তায় হেঁটেছি। কিন্তু এই লক্ষ্মী লাভ যেটা বলছেন সেটা অনস্বীকার্য, কিন্তু তার সঙ্গে দুটো কথা আমি যোগ করতে চাই। একটা হচ্ছে রিস্ক, একদম, এবং 2 নম্বর যেটা হচ্ছে মানুষ, ওই প্রথমে যেটা আপনি বললেন পিতৃস্থানীয় একজন ভদ্রলোকের কাছ থেকে আপনি একটা রেকমেন্ডেশন পেয়েছিলেন, কিন্তু সেইগুলো এখন তো মার্কেটে টিপস আকারে বিক্রি হচ্ছে, ঠিক বা ভুল সেটা তো পরের কথা। এবং অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। এবং একদম 2-3 দিন আগেই ত্রিপুরা, বা কয়েকদিনের মধ্যে আমি দেখেছি যে ত্রিপুরার একটা দুর্ঘটনা ঘটেছে শেয়ার বাজার, এবং ওরকম এই লিস্টটা হয়তো অনেকটাই লম্বা। একদমই। তো লক্ষ্মী লাভ করতে গিয়ে যদি কাউকে এই পথ বেছে নিতে হয়, সেটা খুবই দুঃখজনক। তার থেকে কি মনে হয় না যে আমাদের ফিক্সড ডিপোজিট বা আগে যে স্কিমগুলো ছিল? সূর্যদা, আমি আপনাকে একটা কথা বলি, আর কিছুদিন পর দুর্গাপুজো আসবে। তো মা দুর্গার সঙ্গে দেখবেন যেমন লক্ষ্মী থাকে তেমন সরস্বতীও থাকে। এবার মুশকিল হচ্ছে আমি লক্ষ্মী লাভের আশায় সরস্বতীকে যদি ত্যাগ করি, কারেক্ট, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা কিন্তু সমস্যার সম্মুখীন হব। এবং আপনি যে কথাটা বললেন, আমরাও যখন সেবির প্রোগ্রাম করি, আমি খুব গলা ফাটিয়ে চিৎকার করে বলি, কারণ গ্রামগঞ্জে তো আজকের মতো তো এই মাইক্রোফোনের সামনে বলার তো ওখানে সুযোগ থাকে না। কারেক্ট। যে দেখুন, টিপ বলে সাচ কিছু হয় না, একটাই টিপ আমরা জানি, সেটা যেটা মাথায় যায়। তো টিপ মানে যে আপনাকে এই তথ্য সরবরাহ করছে যে আপনি এটা কিনুন, এটা বেচুন। আমার তাদের কাছে একটা প্রশ্ন, আপনি যদি এতই জ্ঞানী হবেন তাহলে আপনি এই জ্ঞানটাকে এমনি কেন বাঁটছেন? প্রথম কথা, এটা যদি সত্যি সত্যি আপনার টেকনিক হয়, তাহলে এটাকে আপনার তো আপনি তো নিজেই বসে পয়সা কামাতে পারেন, লোককে বলার তো কোনো দরকার নেই। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা যখন এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি, তখন আমরা বারবার করে বলি যে আগে প্রত্যেক বিনিয়োগকারীকে এটাকে দেখে নিতে হবে যে সে কার কথা শুনছে। প্রথম এবং শেষ কথা এটাই, যে কথাটা বলছে আদৌ কি তার সেই কথাটা বলা বা তার সেই লেখাটা লেখার অধিকারটা আছে কিনা। তাহলে অধিকারটা কে দেবে? এবং অধিকারটা পেতে গেলে
লক্ষ্মী লাভ করতে চাইছি, আমি আবার একটু পুরোনো কথাটা বলছি, তাহলে সরস্বতীকে কিন্তু এবার আনতে হবে সামনে, যে সত্যি সত্যি সে কি সেই বিদ্যার অধিকারী, যে যেই বিদ্যার বলে ও আপনাকে বলছে আপনি এটা কিনুন, এটা বেচুন। ঠিক বলেছেন। না তার আমি এখন যেটা শুনছি যে সেবি সবাইকে বোধহয় রিসার্চের যে কলগুলো হয় দেওয়া অ্যালাউ করে না। না, এ ব্যাপারটা যদি আপনি একটু বলেন, মানে রাদার এটা বোধহয় আপনার বেআইনি হয়ে গেছে, যে যদি কেউ কোনো একটা শেয়ারের নাম বললো, মিউচুয়াল ফান্ডের নাম বললো, যদি না সে সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট হয় বা একদম। এই ব্যাপারটা আমিও একটু ধোঁয়াশায় আছি, যদি আপনি ব্যাপারটা বলেন, এবং তাতে কী হবে সাধারণ মধ্যবিত্ত বাঙালি যারা ভবিষ্যতে আমাদের অনুষ্ঠানগুলোকে শুনবেন তারাও বুঝতে পারবেন টাকা কোথায় রাখা উচিত, কোথায় রাখা উচিত না। এবার মুশকিল হচ্ছে সূর্যদা, যখন আমরা দেখি যে কোনো টেলিগ্রাম চ্যানেলে বাই এটা বললো, ওটা কিনুন, ওটা বেচুন, আমরা কিন্তু একবারও তার ক্রেডেনশিয়ালসটাকে ভেরিফাই করি না। কারণ কি, যদি আপনি রেজিস্টার্ড, প্রশ্নটা এবার একদম অন্য দিকে নিয়ে যাই আমি, নথিভুক্তকরণের দরকার কেন, কারণটা কি? নথিভুক্তকরণের দরকার একটা কারণেই, যে তাহলে তার প্রপার যোগ্যতাটা আছে কিনা সেটা সামনে আসবে, এবং তার এই কথার বৈধতা কতটা সেটাও কিন্তু আমাদের কাছে অনেক বড় প্রশ্ন থেকে যাবে। এই জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি, মানে যারা এই বাজারকে চালান মানে যারা রেগুলেট করেন, কারেক্ট, তারা বলছে কোনো রকম আনসলিসিটেড টিপস না নিতে। এবং আমাদের এই মুহূর্তে ভারতবর্ষে যত এমআই আছে, মানে মার্কেট ইন্টারমিডিয়ারিজ, তার মধ্যে এনএসই, বিএসই, সিডিএসএল, এমসিএক্স, যারা যারা এই প্রোগ্রামসগুলো করেন প্রত্যেকেই করেন, এবং তাদের প্রত্যেক কজনের পাতাতে এই কথাটা ম্যান্ডেটারি লেখা আছে, এবং এই পাতাটা কিন্তু আমাদেরকে প্রত্যেকবার প্রত্যেক প্রোগ্রামে শুরুতে এবং শেষে বলতে হয়। তার একটাই কারণ, যদি আজকে বিনিয়োগকারী সচেতন না হয়, তাহলে ত্রিপুরার যে ঘটনা দেখেছি, যা পেপারে এসছে, যা আমরা এর আগেও কিছু ঘটনা দেখেছি, যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে 28 বছরের একটি ছেলে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে, মহারাষ্ট্র নাসিকের ছেলে, 16 লাখ টাকা হারিয়েছে, এবং যেটা আমাদের ইটি প্রাইমে এসেছিল 28/2/2025, খুব বেশি দিনের পুরনো কথা নয়। এবং এই ঘটনাগুলো যদি আমরা কালেকটিভলি দেখি, এর পিছনে কিন্তু প্রচুর অংশে এই ঘটনাগুলো দায়ী, যারা বলছে আজকে যদি 100 টাকা লাগানো হয়, বিকালবেলা 5,000 টাকা কামানো যায়। এটা কি পাম্প অ্যান্ড ডাম্প? মুশকিল হচ্ছে, পাম্প অ্যান্ড ডাম্প এটা ইকুইটির ক্ষেত্রে হতেই পারে, কিন্তু মুশকিল হচ্ছে সকালবেলা 10 টাকা লাগিয়ে বিকেলে 500 এ কামানো একমাত্র একটা ইনস্ট্রুমেন্ট আমার জানা আছে, যার নাম হচ্ছে অপশান। এবং আপনি যদি খুব ভালো করে দেখেন যে যত ব্রোকিং হাউস আছে, তাদের অ্যাপ বা ওয়েবসাইট আপনি যখনই খুলবেন, একটা করে বড় ডিসক্লেমার আছে যে 10 জনের মধ্যে 9 জন এ বাজারে, হ্যাঁ এটা আমিও দেখেছি, হ্যাঁ এটা এটা বাধ্যতামূলক একটা ডিসক্লেমার, যে এই টাকাটা তারা নষ্ট করে। তার মানে আপনি বলছেন যে অপশানে 90% লোক টাকা লস করছে, 90% লোক টাকা একদম লস করছে, এবং সেবি সেটাকে অ্যাকসেপ্ট করছে, ডেটা ওয়াইজ করতে হবে, হ্যাঁ মানে ডেটা ওয়াইজ। এবং এই জন্যই প্রত্যেক দিন সকালবেলা যখনই কোনো শেয়ারস কেনার জন্য বা বেচার জন্য বা কোনো মিউচুয়াল ফান্ড খোলার জন্য, যেখানেই যে অ্যাপটাই খুলছে, কোনো ব্রোকারের অ্যাপটা, রিস্কের এই পার্টটা কিন্তু দেখানো হচ্ছে। এখন রিস্কের পার্ট দেখে আপনি ওটা না পড়ে ওটাকে ওভারলুক করে চলে গেলেন। আপনাকে কেউ একটা কিছু কিনতে বললো, 10 টাকার মালা যে 100 টাকা হয়ে যাবে, আপনি কিনলেন, এবার দেখা গেল দিনের শেষে ওটাই 5 পয়সা এসে দাঁড়ালো, এবারে কি হবে? এবং এই জন্য আমরা দেখেছি যে এটা নিয়ে আরও কিছু ঘটনা আছে, যেমন রাজকোটের একটি ছেলে, 25 বছরের ছেলে, 60 লক্ষ টাকা খুইয়েছে, যেটা খবরের কাগজে বেরিয়েছিল 27/3/2022। বয়সের পরিসংখ্যান যদি আমরা বিচার করি, দেখবেন মোটামুটি 24-25 থেকে শুরু করে 35-40 হচ্ছে একটা রেঞ্জ, আচ্ছা, আর 50 অ্যাভাব হচ্ছে আরেকটা রেঞ্জ। মানে এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে, একদম, মানে যারা রিস্ক নিতে চাইছে না, তাহলে ওটা তো রিস্কটা বোঝেই না, ওটা তো মানে সরস্বতীটা যাদের কাছে এখন আসেনি। আচ্ছা, ওরা তো শুধু লক্ষ্মী লাভ দেখছে, আচ্ছা, ওরা শুধু লক্ষ্মী লাভটাই দেখছে, সরস্বতী নেই।
এবার বক্তব্য হচ্ছে ওরা কি ভাবছে যে আজকে যদি আমি এই টাকাটা বাবা হোক, মা হোক, বন্ধু হোক, পরিজন হোক, অথবা পার্সোনাল লোন হোক, যদি আমি এই টাকাটা নিয়ে এটাকে ডাবল ট্রিপল করে ফেলতে পারি 2 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে, তাহলে কিন্তু আমার লক্ষ্মী লাভ হবে, একদম হবে। কিন্তু উল্টোটা হচ্ছে, লোভে লয় হচ্ছে। লোভে লয় হচ্ছে বলেই কিন্তু এই ডিসক্লেমার যে 10 জনে 9 জন টাকা হারাচ্ছে। এবং এই জন্য যারা বিনিয়োগকারী বা যাদের ট্রু সেন্সে বলবো না, কথাটা ট্রু সেন্স বলাটা একটুখানি অন্যরকম হয়ে যাবে, যারা নিজেদেরকে ট্রেডার ভাবছেন, তাদের প্রত্যেকের প্রতি যথেষ্ট সম্মান রেখে কথাটা বলি। কারণ আমি নিজেও এটা দেখেছি, একটা কোনো কিছু আপনি কিনেছেন এবং আপনি ভাবছেন যে আজকে দিনের 3:30 বা 3:15 মধ্যে আপনি বেচে দেবো আমি, দেখা গেল যে কোনো কারণেই হোক বাজারটা পড়ে গেল, আপনি বললেন দূর আজকে বাজারটা নিচে এসছে, আজকে নিয়ে চলেই কালকে বেচবো। তার মানে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ইন্টারডে ট্রেডার থেকে আপনি হয়ে গেলেন ইনভেস্টার। ঠিক ঠিক। আপনি ইনভেস্টার। আপনি জানেন যে এই কোম্পানিটা আগামী দিনে খুব ভালো পারফর্ম করবে, ওপরে যাবে, ওর দাম বাড়বে, আমার লক্ষ্মী লাভ হবে। এবং আপনি কি করেছেন, আপনি তার সঙ্গে কিন্তু সরস্বতীকেও রেখেছেন সঙ্গে, তার মানে কি আপনি স্টাডি করেছেন। কারেক্ট। ঠিক, আপনি কিনেছেন এবং সৌভাগ্যবশত হোক দুর্ভাগ্যবশত হোক ওই দিনেই ওই পার্টিকুলার স্ক্রিপ্টটা আপার সার্কিট লাগিয়ে দিল। আপার সার্কিট মানে? আপার সার্কিট মানে হচ্ছে যে আমাদের কিছু কিছু স্টক আছে যেগুলো ধরুন 5%, 10%, 20%-এর বেশি বাড়তে বা পড়তে পারে না। এবার ও কী করলো, 20% বেড়ে গেল। তখন একজন বিনিয়োগকারী যে ভেবেছিল অনেক দিন ধরে ধরে রাখবে, সব যার একদিনই তো হয়ে গেল, ধরে রেখে লাভ কি? তার মানে ও কী করলো, যখনই 20%টা হিট করলো সঙ্গে সঙ্গে বিক্রি করে দিয়ে চলে গেল। তাহলে এবার আমি একদিনে যদি কেউ 5%ও প্রফিট করে, দ্যাট ইজ হিউজ। হিউজ। এবার ও কী করলো, বিক্রি করে দিয়ে চলে গেল। এবার সূর্যদা, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে আপনি আমাকে বলতে পারবেন ট্রেডারটা কে ছিল আর ইনভেস্টারটা কে ছিল? না, আমি সকালে ছিলাম হচ্ছে ট্রেডার, বিকেলবেলা হয়ে গেলাম ইনভেস্টার। একদমই তাই। কিন্তু যদি এটা এবার দিনের শেষে পড়ে গেল, আমি কোনো ওই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা কেউ বলেছিলেন বলে হয়তো কিনেছি, আমি ইনভেস্টার হওয়ার পর দেখলাম যে রেটটা আরও ফল করছে, তাহলে কি করা উচিত? হতেই পারে যে রেটটা ফল করছে। এবার মুশকিল হচ্ছে যারা সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট, তারা যখন একটা কোনো কিছু রেকমেন্ডেশনস দেন, তার পিছনে একটা রোশনাল থাকে যে কেন দিলাম, কারণটা কি। এটা কি স্টপ লস হলে? না, রোশনাল হচ্ছে এইগুলো হলে পরে এটা এই জন্য আমি দিয়েছি, এটা বাড়তে পারে। আচ্ছা, মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলে? হ্যাঁ, রোশনাল ফান্ডামেন্টালে হতে পারে, রোশনাল টেকনিক্যালে হতে পারে। তো এই জিনিসগুলো আছে, ও বাড়তে পারে। এবার বক্তব্য হচ্ছে সেই জিনিসগুলো তো সেদিনের জন্য নাও হতে পারে। তার মানে কি এটা যে আগামী দিন ওটা হবে না? কিন্তু যারা এই সেবি রেজিস্টার্ড না, মানে যাদের কাছে সরস্বতী শুধু হাঁসটা এসছে, বিনাটা আসেনি, এখন তারা যদি কোনো রোশনাল দেয়, তার যুক্তিকতা কতটা, এটাও কিন্তু অনেক অনেক প্রশ্নের মুখে ঠেলে দেবে আমাদের, অনেক বড় প্রশ্ন। মানে বিনার বাদ্যটি বাজবে না, হাঁসের প্যাক প্যাকটাই শোনা যাবে। সেই জন্য আর এটার জন্য আর বললাম না, বিনাটা শুনতে পাবো না। এইবার আমরা অনেক সময় যেটা খুব দুঃখজনকভাবে খবর আসে বা খবরের কাগজে পড়ি, বিভিন্ন ইন্টারনেটে পড়া যায়, যে প্রথমে টাকাটা ধার করে নিয়ে আসে, কারণ এখন তো অনলাইন অ্যাপ যেগুলো ছিল রিসেন্টলি ব্যান করা শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি লোকে টাকা পেয়ে যেত, তারপর শেয়ারে টাকা লাগাচ্ছে, তারপর এটা দুঃখজনক ঘটনার দিকে এগিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা, এই যে সাইকেলটা, যাকে ভিশিয়াস ডেট ট্র্যাপ বলে, মধ্যবিত্ত বাঙালি যারা নিজেদের হঠাৎই কিছু টাকা পেয়ে সকল বড়লোক হওয়ার চেষ্টা করেন, এই ব্যাপারটা যদি বলেন, কারণ আপনি তো বিভিন্ন মফস্বল এরিয়ায় টিয়ার 2, টিয়ার 3 সিটিসে যাচ্ছেন, যেখানে হয়তো এতটা প্রচার পায়নি এখন, কিন্তু লোকে শেয়ার মানে বোঝে যে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার একটা উপায়। সূর্যদা, আমি আপনাকে একটা কথা বলি, এটা শুধু যে শেয়ার বাজার কপি পেস্ট তা নয়। তাহলে আমার পাশের বাড়ির ছেলেটি MBA পড়েছে অমুক জায়গা থেকে, ও চাকরি পেয়েছে, আমিও কিন্তু আমার ছেলেকে ওখানে ইনক্লাইন করবো। ঠিক। তার মানে
একদম, এটা আমাদের ন্যাচারাল হ্যাবিটেড। আর যেখানে ন্যাচারাল হ্যাবিটেডে যেখানে টাকা চলে আসবে, সেখানে তো আপনার হ্যাবিট এটা অ্যাফেকশনে বদলাবে। হ্যাঁ না? একদম। মুশকিলটা এখানে অনেকগুলো প্রবলেম, এবং অনেকগুলো প্রবলেম হচ্ছে বলে আজকে কিন্তু বিং আর রেগুলেটর সেবি ও কিন্তু এই ধরনের ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করাচ্ছে। তাতে বড় সোসাইটিও যেমন আছে, তেমন প্রত্যন্তর গ্রামও আছে। এবং আপনাকে আরেকটুখানি বলি, শুধু সেবি যে করাচ্ছে তা কিন্তু নয়, এখানে আরেকটা এন্টিটিও আছে, আপনি হয়তো নাম শুনেছেন, NCFE। ঠিক আছে, তারা কারা তারা, তাতে RBI আছে, তাতে PFRDA আছে, তাতে IRDA আছে। এরা মিলেও একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখান থেকে বিভিন্ন রকম, শুধু শেয়ার নয়, ব্যাংকে আমাদের জীবন বীমা বলুন, স্বাস্থ্য বীমা বলুন, বীমা যত রকম আছে, এই ধরনের জিনিসগুলোকে তারা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের লাইমলাইটে আনার চেষ্টা করছে। একটু খুলে বলুন। যেমন আমি NCFE-তে জানতে পেরেছিলাম আমারই এক খুব পরিচিত একজন স্মার্ট ট্রেনার থেকে। তো আমাকে বলেছিল, চক্রবর্তী, তুমি তো এই প্রোগ্রামগুলো করছো এবং CDSL-এর সঙ্গে অনেক প্রোগ্রাম করেছো, তো তুমি এটা কেন ভাবছো না যে লোককে এটা বোঝাতে হবে যে ইনভেস্টমেন্টটা কি অ্যাকচুয়ালি, সব থেকে বড় কথা। এবার ধরে নিন, এটা আমি মানে কেন বলছি কথাটা, একজনের কাছে 1 লাখ টাকা দুম করে চলে এসছে, ঠিক? এবার ও তখন কি ভাবছে, ওর মাইন্ডসেটটাই তখন এটা হয়ে গেছে, অমুক জন এই বাজারে 1 লাখ রেখে 5 লাখ করেছে, আমিও করব। ঠিক। কিন্তু অমুক লোকের কাছে, সেই লোকটির কাছে কত টাকা ছিল তার থেকে 1 লাখ রেখেছে, এটা কিন্তু $1 বিলিয়ন কোশ্চেন হয়ে গেছে এবার। কারণ ওর কারণ বুঝতে পারছেন তো, কারণ ওর কাছে তো 1 লাখই আছে। এবার 1 লাখ টাকার যদি ও ওখানে রাখে, এবার দেখুন মার্কেটে তো সবসময় রিস্ক একটা সব থেকে বড় ফ্যাক্টর। নিশ্চয়ই। এবার ওর টাকাটা লাগানোর পরেই যদি বাজারটা পড়তে শুরু করে, যদি সে নতুন হয়, তাহলে কি করবে? লসটাকে বেয়ার করে নেবে। আচ্ছা। লসটাকে বেয়ার করে নিয়ে আবার সেই মিসকনসেপশনে আবার চলে যাবে যে দূর এই বাজারে কিছু হয় না, এ বাজারে টাকা রাখার কোনো মানে নেই, আমাদের হাতে কিছুই নেই বলে। আমাদের জন্য না, এটা টিপিক্যালি বড় লোকদের জন্য। এবং ইনভেস্টমেন্ট যখনই আমরা এই টার্ম ইউজ করি, ইনভেস্টমেন্টস, আমাদের মাথায় সবসময় একটা জিনিস চলে আসে, ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা। সূর্যদা, আমি আপনার কথা বলি, ইনভেস্টমেন্ট কিন্তু আজকের দিনে ভারতে দাঁড়িয়ে মাসে 100 টাকাতেও করা যায়। তাই নাকি? একদম। মিউচুয়াল ফান্ডের SIP-তে 100 টাকা করেও করা যায়। আচ্ছা। যারা প্রান্তিক লোক, যারা খেটে খাওয়া লোক, ঠিক। মানে আমরা যখন যাই, মানে আমরা বলাটা হয়তো ভুল, আমি যখন যাই আমি কিন্তু একটা ব্যাপারে খুব জোর দিই, যে একটা প্রান্তিক লোক যে প্রত্যেক দিন কষ্ট করে কিছু পয়সা নিয়ে আসছে, তার সংসার চালাচ্ছে, তার বাচ্চাটা 2 দিন পর বড় হবে, তার বাচ্চাটা যদি সত্যি সেরকম ট্যালেন্টেড হয়, ক্ষমতাবান হয়, তাহলে পরে কিন্তু বাবা মা হিসেবে আমাদেরও কিন্তু কর্তব্য, কারণ আমিও তো একটা ছেলের বাবা, ঠিক, তো আমারও কিন্তু একটা কর্তব্য থাকে যে তাকে যথাযথ বিদ্যা দেওয়ার। এবং তখনকার দিনে, আজকের দিনে যে আজকে যেটা 100 টাকায় পাচ্ছি, নিশ্চয়ই আজ থেকে 5 বছর 10 বছর পর সেটা পাবো না। তো আমি একটা প্রান্তিক জায়গায় গেছিলাম, তো গিয়ে আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, এবং মেজরলি ওখানে মহিলারাই ছিলেন, মেজরলি যারা সেলফ হেল্প গ্রুপ চালান। তো আমি ওনাদের জিজ্ঞেস করেছিলাম, আপনারা মিউচুয়াল ফান্ডের কখনো নাম শুনেছেন? তো প্রথমে খুব লজ্জা, ভয়, কারণ একটা স্কুলের মধ্যে প্রোগ্রাম হচ্ছে, লম্বা লম্বা বেঞ্চে ওনারা বসে আছেন, আমারই বাংলার মা বোনেরা। তো তখন একজন মা হাত তুলেছিল খুব ছোট করে, তখন আমি বলেছিলাম, মা, বিনিয়োগ করা তো অপরাধ হতে পারে না, আপনি তো হাতটা জোরে তুলবেন। কারণ আপনি যে টাকাটা বিনিয়োগ করছেন, আপনি কেন করছেন? বলছে যে দেখুন, আমি কেন করছি বলতে পারবো না, বাট আমি অনেক জায়গায় অনেকে বলছে এটা করলে ভালো হয়। তখন আমি ওনাকে বললাম যে আপনি ভালো হয়, তো আমিও বুঝলাম ভালো হয়, কিন্তু এই ভালোটা আপনি
যে আপনার তো হবে ডেফিনেটলি, এ নিয়ে কোনো সমস্যা মানে সন্দেহের কোনো জায়গা নেই, যদি আপনি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনায় যান। কেন করছেন এটা জানাটা খুব আগে জরুরি। এটা কি আপনি অবজেক্টিভ বেস ইনভেস্টমেন্ট যেটা আমরা বলি সেটা একদম বলছেন? একদম। কারণ আর আপনি একটা কথা বলেন ভালো হয়, মানে আপনাকে এবার আমি প্রশ্নটা করি, মানে এটাই কি সেই মিউচুয়াল ফান্ডে সহি হ্যায় বলে যে একটা অ্যাড চলছে সর্বত্র হ্যাঁ, এখন? মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ একদম তাই। এবার আমি তার মানে আপনাকে- কিন্তু এটা মানে গ্রামগঞ্জ বা অনেকটা প্রান্তিক জায়গাতে এটা পৌঁছে গেছে, মানে একদম একদম অবভিয়াসলি একদম। মানে এমফির এটা একটা এবং- বড় কৃতিত্ব আছে এটা। একদম আছে। এবং এর জন্য যে পৌঁছাচ্ছে, এই জন্য যেমন কিছু লোক অক্লান্ত কাজ করে চলেছে যারা এই প্রোগ্রামসগুলো করছে, যেমন স্কুলের টিচার। মানে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো স্কুলে ছোট বয়স থেকে ওকে মাস্টার হতে হবে না, অল্প 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 করে যদি শিক্ষার পাঠ দেওয়া যায়, তাহলে আগামী দিনে কিন্তু সোসাইটি ম্যাচিওর হবে। মিউচুয়াল ফান্ড সেই হয়, আপনি যে প্রশ্নটা আমায় করেছেন, আমি প্রশ্নটাতে ব্যাক করে আসলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, মিউচুয়াল ফান্ডের তো অনেক রকম ক্যাটাগরি আছে, তো আজকে অত ক্যাটাগরির মধ্যে ঢুকছি না আজকে, বা জাস্ট আলোচনা করব। ঠিক ঠিক। পরবর্তী প্রোগ্রামে যদি কোনো দিন আমি সময় সুযোগ পাই, নিশ্চয়ই মিউচুয়াল ফান্ড নিয়েই হয়তো একটা প্রোগ্রাম করব। নিশ্চয়ই। আজকে মিউচুয়াল ফান্ড সেই হ্যায় তো সেই হ্যায়, একদমই ঠিক। কারণ এখানে আমার পয়সাটা যে প্রতিদিন বাড়ছে বা কমছে, এটা কিন্তু আমরা প্রথম কথা দেখতে পারি। তার মানে যদি আমরা ট্রান্সপারেন্সির কথা বলি, তাহলে কিন্তু ট্রান্সপারেন্ট একটা এনভায়রনমেন্ট আমরা পাবো, প্রথম কথা। মানে স্বচ্ছতা। দ্বিতীয় নম্বর কথা, যেহেতু এটা সেবির দ্বারা রেগুলেটেড, কন্ট্রোলড, তাই বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার আছে। 3 নম্বর কথা, এবার আসি যে সত্যি কি সব মিউচুয়াল ফান্ড সেই হ্যায়? যেমন ধরুন একজন মা, তার 2 বছরের এক সন্তান, এখন তাকে একটুখানি ভালো শিক্ষা দেবেন বলে আজকে যদি মাসে মাসে 500 টাকা বা 1000 টাকা করে জমান, তাহলে তো মাকে তো আগে এটা কথাটা জানতে হবে যে মিউচুয়াল ফান্ড মানেই সব মিউচুয়াল ফান্ডগুলোই যে একই রকম রিটার্ন দেবে তা তো নয় না। তার মানে দেখা গেল মাকে কেউ হয়তো বলেছেন যে তুমি একটা কাজ করো, তুমি একটা ডেট ওরিয়েন্টেড ফান্ডে পয়সা রাখো, তাহলে কি আমার সেই মায়ের এই যে আজকে কষ্টার্জিত পয়সা যে ছেলের জন্য জমাতে চাইছে যাতে তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায়, তার কি সেই পারপাসটা সলভ হবে? সূর্যদেব, আমার কাছে কিন্তু বিরাট প্রশ্ন, নিশ্চয়ই বিরাট প্রশ্ন। কারণ যদি তাকে সেইভাবে কেউ গাইড না করে, এবং গাইডটা খুব আনবায়াসড হতে হবে, এবং এই গাইডনেসের মধ্যে যে গাইড করছে তার কোনো রকম ব্যক্তিগত স্বার্থ থাকবে না, এটা যদি হয়, তাহলে আমার সেই মা যে তার সন্তানকে বড় করার লক্ষ্যে আস্তে আস্তে করে পয়সা জমাচ্ছে, যে যখন আমার সন্তানের বয়স 20 বছর হবে তখন আমি ওকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব, তখন কিন্তু সেই মা সেই পয়সাটা কিন্তু ওখান থেকে পেতে পারে। ঠিক বলেছেন। মানে আপনি যেটা বললেন একদম ভয়ঙ্কর দামি কথা। তার কারণটা হচ্ছে শিক্ষা যে কোনো একটি জাতির মেরুদণ্ড, একদমই। এবং সেটা যেভাবেই আসুক, সে চতুরাশ্রম প্রথাতেও শিক্ষা ছিল, একদম বর্তমানেও শিক্ষা আছে, কিন্তু হয়তো কিছু সাবজেক্ট বদলে যায়, সাবজেক্ট বদলায়। কারেক্ট। একদম। কিন্তু আপনি একটা কথা বলুন বিশ্বনাথ দা, এই যে আপনি বলছেন যে মিউচুয়াল ফান্ড সাহিয়া মেনে নিচ্ছেন, কিন্তু বিভিন্ন টাইপের যে স্কিমগুলো আছে, একদম। মিউচুয়াল ফান্ডেও তো রিস্ক আছে। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডেও রিস্ক মানে আছে। আপনি আলোচনাটা শুরু করেছিলেন, মানে আমি খুব মজার ব্যাপারটা যে আমি কথাটা শুনে ভেবেছিলাম আপনি হয়তো বলবেন যে লোকে জীবন লয় হয়ে যাচ্ছে বা লিন হয়ে যাচ্ছে, তখন আমি ভাবলাম আপনি হয়তো বলবেন যে শেয়ার ইনভেস্ট করা উচিত না। বলতে বলতে আপনি শেয়ারটাকে এতটা গুরুত্ব দিলেন আপনার নিজের এক্সাম্পল দিয়ে, এবং তারপর আপনি বললেন যে মিউচুয়াল ফান্ড। একদম। তাহলে লোকে মিউচুয়াল ফান্ড করবে না ফিক্সড ডিপোজিট করবে, না কোনটাতে মানে আইডিয়াল বলে যদি কিছু থাকে সেটা কি? আচ্ছা, এখানে সূর্যদা, আপনি যে কথাটা বলছেন, এই কথাটার প্রসঙ্গে যদি কথা বলতে চাই, তাহলে কিন্তু একটা আমরা দেখবেন যে কোনো কিছু করে আমরা প্ল্যান করি,
ঠিক, আমাদের প্ল্যানিং থাকে। হ্যাঁ, কিন্তু আমরা খুব লক্ষ্য করে দেখবেন যারা এই ডোমেনে আছেন এবং যারা ডোমেনে নেই, তারা যখন এই ইনভেস্টমেন্ট রিলেটেড জিনিসপত্রগুলো আসে না, তখন কিন্তু প্রপার প্ল্যানিংটা হয় না। প্রপার প্ল্যানিংটা হয় না বলেই হয়তো যখন আমার টাকাটার দরকার, তখন সেই পরিমাণ অর্থ যেটা ভেবে আমি টাকাটা রেখেছিলাম সেই অ্যামাউন্টটা আসে না, এবং অ্যামাউন্টটা আসে না বলে তখন আমরা প্রোডাক্টটাকে দায়ী করি। হ্যাঁ, একদম, এটা খুব আমরা দামি কথা প্রোডাক্টটাকে দায়ী বলেছেন করি। আপনি। কিন্তু মুশকিল হচ্ছে যখন আমরা টাকা রাখবো, আমাকে তো এটা জানতে হবে যে এই টাকাটা আমি কত দিনের জন্য রাখছি। একদম খুব সিম্পলিফাইড ওয়েতে যদি চলে আসি, এই টাকাটা যদি আমি রাখি এবং 5 মাস 6 মাসের জন্য যদি রাখি, আপনার কি মনে হয় আজকে শেয়ার বাজারে যদি টাকাটা রাখি সেই টাকাটা খুব সেফ হবে? আমার কিন্তু একবারও মনে হয় না। কারণ কি, যে বাজারটা একটা নিউজ ড্রিভেন মার্কেট, একটা ফান্ডামেন্টাল ট্রিগার আউটের মার্কেট, সেখানে কালকেও বাড়তেও পারে পড়তেও পারে। তাহলে 5 মাস পরে যদি আপনার টাকাটা এবং আপনার টাকা থেকে আপনি কিছু পয়সা যদি বাড়াতে পারেন, তার মানে সেই সময়ের জন্য শেয়ার বাজারে টাকা রাখা আপনার কাছে একদমই শ্রেয় নয়। তার মানে আপনি বলছেন শেয়ার বাজার সবসময় লং টার্মে, লং টার্মের পয়সা রাখলে পরেও লক্ষ্মী লাভ হবে, একদম ঠিক। যদি যেখানেই টাকা রাখি, যেমন ধরুন আমরা যদি ব্যাংকে টাকা রাখি, কেউ একটা লোক যদি একটা ব্যাগ নিয়ে আপনার বাড়িতে চলে আসে, যদি বলে সে ইটসেলফ আ ব্যাংক, আপনি কি সত্যি টাকাটা রাখবেন? নাকি আপনি ব্যাংকে যাবেন, এখানে যাবেন? কারণ কি, লাইসেন্সটা আছে, যে ঠিক কথা, লাইসেন্স আছে তো নিশ্চয়ই। এবং যখন আমি দেখতে পাচ্ছি আমার 3-4 মাসের মধ্যে টাকাটা লাগবে, তখন এটা আমার ব্যক্তিগত ধ্যান ধারণা, তাহলে শেয়ার মার্কেট কিন্তু তার জন্য সেই কম্পোনেন্টটা নয়। তার মানে কি হলো, সেই যে ফিনান্সিয়াল প্ল্যানিংটা করেছিল যে 5 মাস পরে যতটাই হোক না কেন আমি নিয়ে বাড়ি চলে আসতে পারবো, গোড়ায় গলদ ছিল। দেখা গেল 5 মাস পরে বা 3 মাসের মাথায় বাজারটা হু হু করে পড়তে শুরু করলো, 30% লস ইনকার হয়ে গেল। এটা বোধহয় এই মাস 6 মধ্যে একবার হয়েছিল, তাই তো? হয়েছে। আপনার এটাও বোধহয় ভালো করে মনে আছে, 2020 সালে যখন করোনা আসলো, কেউ তো ভাবতে পারেনি বাজার এইভাবে রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, লোকজন কি ভেবেছে, বাঁচবো কি বাঁচবো না? ভাই আগে তো বিক্রি বাট্টা করো, আগে বিক্রি বাট্টা করো, বিক্রি বাট্টা করে দিলে আপনি এবং খুব আশ্চর্যভাবে দেখবেন 1.5-2 মাসের মধ্যে এই বাজারটাই অতখানি নিচ থেকে অল টাইম হাই চলে গেল। আচ্ছা, এটা তো একটা আমি গ্রাফে দেখছিলাম, যখনই কোনো দুর্ঘটনা ঘটে, 2008 বলুন, একদম, হ্যাঁ, মানে যতগুলো ডাউনস হয়, তারপরে মার্কেটটা কি সবসময় ট্রেন্ড ওয়াইজ অল টাইম হাই টাচ করে? না, এর কিন্তু কোনো মানে নেই। এর আগেও একবার মার্কেট পড়েছিল, এবং মার্কেটটা পড়ে কিন্তু 1.5-2 বছর মোটামুটি একই জায়গায় ছিল, কিন্তু হাই দিকে যায়নি। তার মানে মার্কেটটা এখন কোন ফেজটাতে দাঁড়িয়ে আছে সেটাকে আইডেন্টিফাই করাটা, যারা সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট যারা গাইডেন্স দেন, তারা হয়তো সে সময় ডেফিনেটলি দিয়েছেন বা ভবিষ্যতেও দেবেন। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে তার মানে 3 মাসের জন্য কিন্তু শেয়ারে পয়সা রাখাটার কোনো দরকার ছিল না। ঠিক কথা। তাহলে পয়সাটা রাখবে কোথায়? তার মানে কি, এবারই তো প্ল্যানিং আসবো, তার মানে আমি এমন একটা মিউচুয়াল ফান্ডে পয়সা রাখতে পারি যেখান থেকে আমি গভর্নমেন্ট সিকিউরিটিজ ওরিয়েন্টেড কোনো একটা মিউচুয়াল ফান্ডে পয়সা রাখলাম, যেখান থেকে অল্প কিছু ইন্টারেস্ট আসলো, আমার টাকাটাও সিকিউর থাকলো, আমি টাকাটা তুলে নিলাম। কিন্তু মুশকিল হচ্ছে সব মিউচুয়াল ফান্ডই যে আপনাকে একরকম রিটার্ন দেবে, অথবা রিস্কে আপনি আসবেন না। দেখা গেলে এমনও হতে পারে আপনি 15 বছর ধরে টাকাটা রেখেছেন, প্রত্যেক মাসে আপনার কষ্টার্জিত পয়সা 1000 টাকা হোক, 100 টাকা হোক, 10,000 টাকা হোক, যা ইচ্ছা হোক আপনি রেখেছেন। 15 বছর পরে আপনার টাকাটার দরকার, এবং সেই সময়টা মার্কেটটা আজকে যেখানে দাঁড়িয়েছে তার থেকে 30% নিচে। এবার কি হবে বলুন? মানে তো অভিমন্যুর চক্রব্যূহে ঢোকার মতো। তার মানে কি, দেখুন ঝুঁকি, মানে আপনাকে এন্ট্রি এবং এক্সিট দুটোকেই জানতে হবে। আমি এই জন্য শুরুতেই বললাম যে আপনি লক্ষ্মী লাভ কথা ভাবছি, লক্ষ্মী লাভের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে সরস্বতীকেও পুজো করতে হবে, তাহলেই এই বিনা সুন্দর মতো বাঁচবে, আমাদের স্বাস্থ্য সম্পদ দুটোই ভালো থাকবে। তার জন্য উপায় কি তাহলে? একটা তো হচ্ছে, ধরুন আপনাদের মতন যারা সেবি রেজিস্টার্ড ট্রেনার আছেন তাদের কাছে আসা, বা অ্যানালিস্টদের সঙ্গে যোগাযোগ করা। আমি জানি যে আপনি বা সূর্যদা, আমি আপনাকে একটুখানি থামালাম, এটা খুব দুর্ভাগ্য আমাদের প্রত্যেকেরই হয়তো।
আমাদের যখন জ্বর হয়, শরীর খারাপ হয়, আমরা 1000 টাকা 500 টাকা দিয়ে ডাক্তারের কাছে যাই। কিন্তু আমার ভবিষ্যৎ তৈরি হবে যে টাকার মাধ্যমে দাঁড়িয়ে, তার জন্য আমরা কোনো ফিনান্সিয়াল প্ল্যানারের কাছে কিন্তু যাই না। এবং এটা কিন্তু খুব সারপ্রাইজিংলি, এটা কিন্তু খুব একটা বড় থ্রেট। নিশ্চয়ই। এবং এই থ্রেটটা আসছে বলেই কিন্তু এই কাজগুলো হচ্ছে আজকে, যে আমরা আমাদের গোলগুলোকে অ্যাচিভ করতে পারছি না, কাজগুলো হচ্ছে না। কিন্তু আমাদের তো এটা উচিত ছিল যে যার উপর ভিত্তি করে আমার পরিবার বাঁচবে, আমি বাঁচব, আমাদের সেই ধরনের সার্টিফাইড, সেবি সার্টিফাইড লোকের কাছে গিয়ে পরামর্শটা নেওয়া, যে আমার আজকের ডেটে এই ইনভেস্টমেন্ট করার জায়গা আছে, আমার ইনভেস্টমেন্টটা এত দিনের জন্য থাকবে এবং আমার লক্ষ্য হচ্ছে এই কাজটা করার জন্য। তাহলেই একমাত্র ওনারাও আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে এবং আপনার জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকার সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে। আর মুশকিল হচ্ছে আমাদের আরেকটা না খুব মিসকনসেপশন আছে দাদা। যেমন আমরা যখনই ইনভেস্টমেন্টস নিয়ে আলোচনা করি তখনই এটা কমার্স ঘেঁষা হয়ে যায়, মানে কমার্সের ছেলেবেলেরা ইনভেস্টমেন্টস করবে, তাই না? অবভিয়াসলি। একটা ডাক্তার ইনভেস্টমেন্ট করতে পারে না, একটা ইঞ্জিনিয়ার তো ইনভেস্টমেন্ট করবে, ও টাকাটা কোথায় পারবে? একটা লয়ার ইনভেস্টমেন্ট করবে। তার মানে এটা কিন্তু কোনো হোয়াইট ব্লু রিবনে কিন্তু টাইড আপ নয়। ইনভেস্টমেন্টটা কিন্তু সবার জন্যই, প্রত্যেকেই করবে, প্রত্যেকেই করতে হবে। আগামী দিনটাকে সুস্থভাবে রাখার জন্য এটা, এখানে তো আমাকে এক যে জায়গায় বলেছিল যে আরে আমাদের তো আর্টসের স্টুডেন্ট, ওরা কি বুঝবে? দাদা পয়সাটা তো সবাই বোঝে, সেটা আর্টস, কমার্স আর সায়েন্সের তো কোনো ব্যাপারই নেই, ঠিক না তো কোনো প্রফেশনালিজমের ব্যাপার আছে। হ্যাঁ, এন্ড এক্সপার্টাইজ। তো এই আজকের আলোচনা আমি আপনাদেরকে আবারও বলি, সূর্যদা, আমি আপনার কাছে খুব আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আজকে এই আড্ডায় বসে আমার অনেক কিছু না বলা কথা, যেগুলো অনেক সময় বলিনি কোথাও, আজকে এই আড্ডায় বসে আপনার সঙ্গে আমি কিছু কিছু কথা শেয়ার করলাম। আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো। নিশ্চয়ই আমি আরেকবার আপনাদের কাছে আসবো, পুষবো। ধন্যবাদ বিশ্বনাথ দা, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। হ্যাঁ, এবং আমি আশা করছি আপনাকে আমরা খুব রিসেন্টলি আরেকবার হয়তো ইনভাইট করবই। তো আপনি সময় মতন আরেকবার আসবেন আমাদের আড্ডা মারতে। কিন্তু সেবার ইনভেস্টমেন্ট, সেভিংস, মিউচুয়াল ফান্ড নিয়ে একটু বিস্তারিত আলোচনা হবে। একদম বলবো, যাতে ভবিষ্যতে বা পরবর্তী জেনারেশনের অ্যাটলিস্ট এই ফিনান্সিয়াল স্ট্রেসটা মানে জিরো না হলেও যেন অনেকটা কম থাকে। একদম বলবো। ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।